এমন একটা সময়ের কথা ভাবুন তো, মানে যখন চারিদিকে কোনো হইচই নেই, ফোনের নোটিফিকেশন আসছে না, ফেসবুক ডাকছে না, শুধু নিজের কাজ নিয়ে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, আর শেষে ক্লান্তি নেই, বরং একটা দারুণ তৃপ্তি। হ্যাঁ, ক্যাল নিউপোর্ট তো এই জিনিসটাকেই বলছেন ডিপ ওয়ার্ক, মানে গভীর কাজ। ঠিক, কিন্তু আজকালকার দিনে এই ক্ষমতাটা ধরে রাখা কি কঠিন হয়ে যাচ্ছে না? খুবই কঠিন। আসলে এত নোটিফিকেশন, এত তথ্য চারিদিকে, মনোযোগটা থাকছেই না। নিউপোর্ট তো এটাই বলছেন, এই যে মনোযোগ দিতে না পারা, এটাই আমাদের মানে উন্নতি বা নতুন কিছু করার পথে একটা মস্ত বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেজন্যই তো ক্যাল নিউপোর্টের এই ডিপ ওয়ার্ক কনসেপ্টটা নিয়ে আজ আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। মানে অগভীর কাজ বা শ্যালো ওয়ার্ক থেকে এটা ঠিক কোথায় আলাদা, আর কেন এটা এত জরুরি হয়ে উঠছে। আচ্ছা, তাহলে প্রথমেই এই ডিপ ওয়ার্ক আর শ্যালো ওয়ার্ক এই দুটো আসলে কি সেটা একটু পরিষ্কার করে নিলে কেমন হয়? অবশ্যই। দেখুন, শ্যালো ওয়ার্ক হলো মানে সেই সব কাজ যা আমরা প্রায় কম মনোযোগ দিয়ে করে ফেলি। যেমন ধরুন সাধারণ ইমেল চেক করা, বা ধরুন এমন মিটিং যেখানে শুধু বসে থাকলেই চলে, বা সোশ্যাল মিডিয়া এমনি স্ক্রোল করা। এগুলো হয়তো লাগে মাঝে মাঝে, কিন্তু খুব একটা ভ্যালু অ্যাড করে না, তাই তো? একদম। এগুলো থেকে নতুন কিছু তৈরি হয় কম। আর ডিপ ওয়ার্কটা হলো ঠিক এর উল্টো। সেটা কিরকম? ডিপ ওয়ার্ক করতে গেলে আপনার গভীর মানে একদম অবিচ্ছিন্ন মনোযোগ দরকার। ধরুন আপনি একটা জটিল কোডিং প্রবলেম সলভ করছেন, বা কোনো গবেষণা করছেন, নতুন কিছু লিখছেন, বা ধরুন কোনো স্ট্র্যাটেজি বানাচ্ছেন। ও আচ্ছা, মানে যেগুলোতে মাথা খাটাতে হয়। ঠিক, যে কাজগুলো আপনার ব্রেনের পুরো ক্ষমতা কাজে লাগায়, নতুন কিছু তৈরি করে বা আপনার স্কিল বাড়ায়, সেটাই ডিপ ওয়ার্ক। নিউপোর্ট তো একটা বেশ জোরালো কথা বলেছেন এই নিয়ে, যে এই ক্ষমতাটা একই সাথে দুর্লভ আর খুব মূল্যবান হয়ে উঠছে। বিকামিং ইনক্রিজিংলি ভ্যালুয়েবল। মানেটা হলো, মানে একদিকে এটা কমে আসছে, অন্যদিকে এর কদর বাড়ছে। একদম। যখন চারপাশের বেশিরভাগ মানুষই বিক্ষিপ্ত, মানে মনোযোগ দিতে পারছে না, তখন যে পারবে সেই কিন্তু এগিয়ে থাকবে। আজকের দিনে যারা খুব সফল, তাদের প্রায় সবাই দেখবেন এই ডিপ ওয়ার্কে খুব দক্ষ। ব্যাপারটা আসলেই ভাবার মতো। মনোযোগটাই তাহলে কারেন্সি একরকম, কিন্তু শুধু কি এগিয়ে থাকার জন্য এটা জরুরি? এর আর কি উপকার আছে? না, আরও অনেক জরুরি উপকারিতা আছে। প্রথমত, এটা ব্রেনের ক্ষমতা বাড়ায়। মানে নিয়মিত ব্যায়াম করলে যেমন মাসল বাড়ে, তেমন গভীর মনোযোগ দিলে ব্রেনের সংযোগগুলো শক্তিশালী হয়। দ্বিতীয়ত, আপনি কম সময়ে অনেক বেশি আর ভালো কোয়ালিটির কাজ করতে পারবেন, ফোকাস থাকলে যা হয় আর কি। আর কাজের শেষে তৃপ্তিটাও বেশি আসে বললেন। হ্যাঁ। তৃতীয়ত, ওই যে আপনি শুরুতে বলছিলেন একটা গভীর তৃপ্তি আসে, যেটা ওই শ্যালো ওয়ার্ক করে ঠিক পাওয়া যায় না। আমরা তো অনেক বিখ্যাত মানুষের উদাহরণ দেখি, তাই না? বিল গেটসের থিঙ্ক উইকের কথা যেমন শোনা যায়। একদম ঠিক। বিল গেটস বছরে 2 বার 1 সপ্তাহের জন্য একেবারে মানে সব ছেড়ে ছুড়ে শুধু পড়েন আর চিন্তা করেন। এটাই তার থিঙ্ক উইক। বাহ। জে.কে রাউলিংও তো হ্যারি পটারের শেষ বইটা লেখার সময় একটা হোটেলে নিজেকে প্রায় বন্ধ করে ফেলেছিলেন, যাতে মনোযোগ না ভাঙে। ও আচ্ছা। আবার ধরুন মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং, তিনি তার মুখ্য সব লেখা লিখেছেন একটা নির্জন টাওয়ারে বসে। এরা সবাই কিন্তু ইচ্ছে করে নিজেদের বিক্ষিপ্ততা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তার মানে চাইলেই তো আর ডিপ ওয়ার্ক করা যায় না, এর জন্য নির্দিষ্ট কৌশল লাগে, অভ্যাসও লাগে। নিউপোর্ট কি সেই পথ দেখিয়েছেন? হ্যাঁ, তিনি 4টে মূল নিয়মের কথা বলেছেন। নিয়ম 1, ওয়ার্ক ডিপলি, মানে গভীর মনোযোগ দিয়ে কাজ করা। এটা কিভাবে সম্ভব? এর জন্য একটা নির্দিষ্ট রুটিন আর জায়গা তৈরি করতে হবে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না। একটা রিচুয়ালের মতো আর কি। ধরুন প্রতিদিন সকালে ঠিক 2 ঘন্টা ফোন সাইলেন্ট করে, দরজা বন্ধ করে শুধু একটাই কাজে মন দেওয়া। কিন্তু মন তো বিক্ষিপ্ত হবেই, তখন এখানেই কি দ্বিতীয় নিয়মটা আসে, এমব্রেস বোর্ডম বা বিরক্তিকে মেনে নাও? ঠিক ধরেছেন। আমাদের স্বভাব হলো একটু বোর লাগলেই ফোনটা হাতে নিই, তাই না? হ্যাঁ, একদম। নিউপোর্ট বলছেন এই ইচ্ছেটাকে পাত্তা দেওয়া যাবে না, বরং বিরক্তিকে সহ্য করতে শিখতে হবে। মনোযোগটাকে ট্রেনিং দিতে হবে। যেমন মাঝে মাঝে কোনো ফোন বা গান ছাড়া শুধু হাঁটা বা চুপচাপ বসে থাকা। মানে মনোযোগের মাসল বিল্ড করা। অনেকটা তাই। বিরক্তিকে এড়িয়ে না গিয়ে ফেস করলে মনোযোগের ক্ষমতা বাড়ে। আচ্ছা,
এর পরের নিয়মটা তো বেশ কঠিন মনে হচ্ছে। কুইট সোশ্যাল মিডিয়া, মানে সব সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে হবে? আক্ষরিক অর্থে সব ছেড়ে দিতে বলছেন না হয়তো, তবে খুব সচেতন হতে বলছেন, নিজেকে প্রশ্ন করতে বলছেন যে এই প্ল্যাটফর্মটা কি আমার জীবনের লক্ষ্যে কোনো সত্যি সাহায্য করছে, নাকি শুধু সময় আর মনোযোগ খাচ্ছে। বিচার করা। হ্যাঁ, যদি উত্তর না হয় তাহলে ব্যবহার কমানো বা বন্ধ করে দেয়াই ভালো। আসল কথা হলো টুলগুলো কি আমাদের চালাবে নাকি আমরা টুলগুলোকে চালাবো? এটা খুব জরুরি প্রশ্ন। আর চতুর্থ নিয়মটা কি? চতুর্থ নিয়ম, ড্রেন দ্য শ্যালোজ, মানে অগভীর কাজগুলোকে কমিয়ে আনা। আমরা সারাদিনে অজান্তেই অনেক অগভীর কাজে সময় দিই। যেমন বারবার ইমেল চেক করা। হ্যাঁ, বা ছোট ছোট মিটিং যা এড়িয়ে যাওয়া যায়। এগুলোকে চিহ্নিত করে হয় কমাতে হবে, না হলে দিনের একটা নির্দিষ্ট সময়ে গুছিয়ে করে ফেলতে হবে। যেমন সারাদিনে 10 বার ইমেল না দেখে দিনে 2 বার দেখলেন। এর জন্য টাইম ব্লকিং কি সাহায্য করে? খুব ভালো সাহায্য করে। টাইম ব্লকিং মানে হলো দিনের প্রতিটা ঘন্টার জন্য কাজ ঠিক করে রাখা। তাহলে অগভীর কাজগুলো এসে আপনার ডিপ ওয়ার্কের সময়টাকে নষ্ট করতে পারবে না। এই নিয়মগুলো তো বেশ যুক্তিসঙ্গত লাগছে, কিন্তু বাস্তবে এগুলো মেনে চললে কি সত্যিই তফাৎ দেখা যায়? অনেক বড় তফাৎ হতে পারে। ধরুন একজন ছাত্র, সে যদি প্রতিদিন পড়ার সময় 3 ঘন্টা ফোনটা দূরে রাখে, তার শেখার মান কোথায় চলে যাবে ভাবুন। ঠিক। বা ধরুন একজন ফ্রিল্যান্সার যদি রোজ 2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে নতুন কোনো স্কিল শেখে, সে কত দ্রুত অন্যদের চেয়ে এগিয়ে যাবে। বোঝা যাচ্ছে। অথবা কেউ নতুন ভাষা শিখছে, রোজ 1 ঘন্টা সব বন্ধ করে শুধু সেটা প্র্যাকটিস করলে কয়েক মাসে অনেক উন্নতি করবে। তাহলে ডিপ ওয়ার্ক আসলে একটা ব্যক্তিগত সাধনার মতো, যা দীর্ঘমেয়াদে দারুণ ফল দেয়। একদম। সার কথা হলো, যারা নিজের কাজে বা জীবনে সত্যি কিছু করতে চান, ভিড় থেকে আলাদা হতে চান, তাদের জন্য এই গভীর মনোযোগে কাজ করার ক্ষমতাটা অর্জন করা মানে এটা খুব খুব জরুরি। আজকের এই যুগে এটাই হয়তো আসল পার্থক্য গড়ে দেবে। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। এই যে চারিদিকে এত ডিস্ট্র্যাকশন, মনোযোগ কেড়ে নেওয়ার এত আয়োজন, এর মধ্যে নিজের মনোযোগকে কন্ট্রোল করার ক্ষমতা, এটা কি শুধু একটা পার্সোনাল স্কিল, নাকি এটা ভবিষ্যতে টিকে থাকার আর সফল হওয়ার একটা অপরিহার্য শর্ত হয়ে দাঁড়াচ্ছে? এটা নিয়ে ভাবা যেতেই পারে।